আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ইজি পাঠশালার পক্ষ থেকে আপনাদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ সোহাগ। আমরা আজকে বাংলা বানানের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক এবং বাংলা ব্যাকরণের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্ববহ একটি টপিকের নাম হচ্ছে নত্যবিধান এবং সত্যবিধান। আজকে আমরা নত্যবিধান নিয়ে আলোচনা করব। এই নত্যবিধানে সাধারণত বাংলা বানান যে আছে সেই বানান সংক্রান্ত আলোচনাগুলো হয়ে থাকে। আমরা ইনশাআল্লাহ আজকে পুরোপুরি আলোচনা করব। যারা নিয়মিত আমাদের ক্লাসগুলো দেখেন তারা জানেন আমাদের ক্লাসগুলো কতটা ইফেক্টিভ এবং কতটা গুরুত্বপূর্ণ। যদি আপনার কাছে মনে হয়ে থাকে যে আমাদের ক্লাসগুলো দ্বারা আপনি উপকৃত হতে পারছেন, তাহলে অবশ্যই আপনি আপনার জুনিয়র ছোট ভাই বোন এবং বড় যেই থাকুক না কেন তাকে জানাতে ভুলবেন না। ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। নত্যবিধানের আলোচনায় আমাকে প্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে মূর্ধন্য ন এবং দন্ত ন যে আছে এর ব্যবহারটা। আগে এটা লেখার নিয়মটা জানতে হবে। একটু খেয়াল করুন, দুটো ন লেখার ক্ষেত্রে আপনাকে প্রথমেই তো এই দাগটা দিতে হয়, খাড়া দাগটা, তাই না? খাড়া দাগটার একটা হচ্ছে অর্ধেক অংশ, এই অর্ধেক অংশের পূর্বে এসে একটা ন যুক্ত হবে, আর আরেকটা হচ্ছে এই অর্ধেক অংশের শেষে নিচে এসে একটা অংশ যুক্ত হবে। যেটা নিচে যুক্ত হবে সেটা হচ্ছে পূর্ণমাত্রা হবে, আর যেটা অর্ধেকের উপরে যুক্ত হবে সেটা হচ্ছে অর্ধমাত্রা হবে। এটাকে আমরা বলি হচ্ছে মূর্ধন্য ন, আর এটাকে আমরা সাধারণত বলি দন্ত ন। একটা বিষয় খেয়াল করবেন, মূর্ধন্য ন বানানে কিন্তু দন্ত ন ব্যবহৃত হয়েছে। এটা পরীক্ষায় প্রায়ই প্রশ্ন এসে থাকে। আশা করি দুটো ন যে আছে, নয়ের পার্থক্যটা সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন তাহলে একটু খেয়াল করতে হবে, এই নত্যবিধান মানে হচ্ছে মূর্ধন্য ন এর ব্যবহার। এখন কথা হচ্ছে মূর্ধন্য ন কোথায় ব্যবহৃত হয় অথবা কোন শব্দে ব্যবহৃত হয়। এটা প্রায়ই পরীক্ষায় আসে, তথ্যটা একটু লিখে নেবেন। এটা হচ্ছে তৎসম শব্দে। কোন শব্দে বলুন তো? তৎসম শব্দে মূর্ধন্য ন ব্যবহৃত হয়। এর মানে যে সকল শব্দগুলো দেশি শব্দ অথবা বিদেশি শব্দ অথবা আমরা যেগুলোকে তদ্ভব শব্দ বলে থাকি, এই সমস্ত শব্দগুলোর বানানে কখনোই মূর্ধন্য ন ব্যবহৃত হবে না। কেবল তৎসম শব্দ মানে সংস্কৃত ভাষার যে সকল শব্দগুলো বাংলা ভাষায় হুবহু কোনো পরিবর্তন ছাড়া ব্যবহৃত হয় সে সকল শব্দগুলোকেই আমরা কি বলি? তৎসম শব্দ বলি। এবং সেই তৎসম শব্দগুলোর বানানে কি হবে? কেবল মূর্ধন্য ন হবে। আরেকটা বিষয় মনে রাখতে হবে, আমরা আজকে আলোচনা শিখব হচ্ছে মূর্ধন্য নয়ের ব্যবহার, অর্থাৎ যেখানে মূর্ধন্য ন ব্যবহৃত হতে পারে সেটা আমরা শিখব। তার মানে হচ্ছে যেখানে মূর্ধন্য ব্যবহৃত হতে পারে না সেখানে আমরা কোন ন ব্যবহার করব। অবশ্যই সেখানে দন্ত ন ব্যবহার করব। সবাই বিষয়টা আশা করি বুঝতে পেরেছি। আমরা রুলস অনুযায়ী একে একে পুরো টপিকটাকে শেষ করার চেষ্টা করব। আমরা প্রথম রুলসটা যেটা দেখব, প্রথম নিয়মটা যেটা আলোচনা করব সেটা হচ্ছে, যদি কোনো তৎসম শব্দের বানানে এরকম থাকে র, রেফ, রফলা, রি, তারপরে হচ্ছে রি কার অথবা মূর্ধন্য স অথবা ক্ষীয় থাকে, ঠিক আছে? র, রেফ, রফলা, রি, রিকার, মূর্ধন্য স অথবা ক্ষীয় থাকে, আর এগুলোর ইমিডিয়েট পরে কোনো ন হয় তবে সেই ন মূর্ধন্য ন হবে। একটা বিষয় খেয়াল করুন আপনারা, এই যে বর্ণগুলো যে আছে এই 7টা বর্ণকে বলা হয় বাংলায় প্রভাব সৃষ্টিকারী বর্ণ, অর্থাৎ এগুলোর প্রভাবে পরবর্তী নটা মূর্ধন্য ন হবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? এই বর্ণগুলোকে বলা হয় বাংলায় প্রভাব সৃষ্টিকারী বর্ণ, অর্থাৎ এগুলোর প্রভাবে পরবর্তী নটা কি হবে? মূর্ধন্য ন হবে। আশা করি এটুকু সবাই বুঝতে পেরেছেন বিষয়টা। এবার একটু বিষয় খেয়াল করুন, মানে এগুলো বাদে আর কারো প্রভাবে ন মূর্ধন্য ন হতে পারে না। এটা হচ্ছে আপনার জেহেনে বা মাথায় পুরোপুরি বসিয়ে নিন, আপনার ব্রেনে এটা বসিয়ে নিন যে এগুলো বাদে আর কোনো বর্ণের প্রভাবে নটা মূর্ধন্য ন হতে পারে না। এবার আমরা কতগুলো উদাহরণ দেখব। এই উদাহরণের আলোকে পুরো বিষয়টা একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাব। যেমন দেখুন, আমি একটা শব্দ লিখলাম ধারণ। কি লিখলাম বলুন তো? ধারণ। এই যে ধারণ শব্দটা যে আছে এর বানানে কোন ন হবে? এর বানানে অবশ্যই মূর্ধন্য ন হবে। কেন বলুন তো? এখানে র আছে আর র এর পরবর্তীতে ন আসছে, আর এই র এর প্রভাবে পরবর্তী নটা কি হয়ে যাবে? মূর্ধন্য ন
হবে। যেমন দেখুন, আমি একটা শব্দ লিখলাম হচ্ছে রণ, রণ মানে হচ্ছে যুদ্ধ। এখানেও কিন্তু সেম, আমি একটা শব্দ লিখলাম হচ্ছে চরণ, এই চরণ বানানে কিন্তু নটা মূর্ধন্য হবে, কারণ রয়ের প্রভাব নয়ের উপরে পড়তে পারছে। আবার আমি একটা শব্দ লিখলাম হচ্ছে কারণ, এই কারণ বানানেও কিন্তু নটা কি হবে, মূর্ধন্য হবে, কারণ নয়ের প্রভাব রয়ের উপরে পড়তে পেরেছে। যেমন দেখুন, একটু খেয়াল করুন, এরকম অনেক উদাহরণ আমরা দেখব একে একে এবং পুরোটা ক্লিয়ার হব। দেখুন, আমি একটা শব্দ লিখলাম কর্ণ, এই কর্ণ বানানে কিন্তু রেফের প্রভাবে নটা কি হয়েছে, মূর্ধন্য ন হয়েছে। আমি লিখলাম হচ্ছে স্বর্ণ, কি লিখলাম বলুন তো, স্বর্ণ, স্বর্ণ বানানে কিন্তু রেফের প্রভাবে নটা কি হবে, মূর্ধন্য হবে। আবার লিখলাম হচ্ছে বর্ণ, বর্ণ বানানেও রেফের প্রভাবে নটা মূর্ধন্য হয়েছে। এবার একটু খেয়াল করুন, আমি লিখলাম হচ্ছে ত্রাণ, কি লিখলাম বলুন তো, ত্রাণ। সেখানে আমি যদি আপনাকে প্রশ্ন করি, বলুন তো এখানে নটা মূর্ধন্য হয়েছে কার প্রভাবে, এই রফলার প্রভাবে। কার প্রভাবে, রফলার প্রভাবে। অর্থাৎ রফলার প্রভাবে পরবর্তী ন মূর্ধন্য হয়েছে, কার প্রভাবে, রফলা। আমি লিখলাম হচ্ছে, দেখুন আমি লিখলাম হচ্ছে এরকম লিখতে পারি আমরা প্রাণ, এই যে প্রাণ শব্দটা যে আছে না, প্রাণ, এই প্রাণ বানানে কিন্তু নটা কি হবে, মূর্ধন্য ন হবে। সবাই বুঝতে পেরেছেন? আবার একটু দেখুন, আমি একটা শব্দ লিখি প্রণয়, এই প্রণয় বানানে কিন্তু নটা মূর্ধন্য হয়েছে কার প্রভাবে, রফলার প্রভাবে। আশা করি এটুকু সবাই বুঝতে পেরেছেন। আমরা অনেক ব্যবহৃত একটা শব্দ হচ্ছে আমাদের মাঝে ঋণ, এই ঋণ বানানে কোনটা ন হবে, মূর্ধন্য ন। আমি লিখলাম হচ্ছে ঋণী অথবা ঋণাত্মক, এটার বানানেও কিন্তু নটা কি হবে, মূর্ধন্য হবে। আমি লিখলাম হচ্ছে তৃণ, এই তৃণ বানানে নটা মূর্ধন্য হবে, ঘৃণা বানানেও নটা কি হবে, মূর্ধন্য হবে। সবাই বুঝতে পেরেছেন? আমি লিখলাম হচ্ছে ভাষণ, এই ভাষণ বানানে নটা কি হবে, মূর্ধন্য হবে। আমি একটা শব্দ লিখলাম হচ্ছে পাষাণ, পাষাণ বানানে নটা মূর্ধন্য হবে। কেন মূর্ধন্য হবে? এখানে মূর্ধন্য হওয়ার অন্যতম কারণ হচ্ছে মূর্ধন্য স, মূর্ধন্য স এর প্রভাবে পরবর্তী ন কি হয়ে যাচ্ছে, মূর্ধন্য ন হয়ে যাচ্ছে। আমরা অনেক ব্যবহার করি একটা শব্দ ক্ষণ, ক্ষণ, ক্ষণিক, এই যে শব্দগুলো যে আছে এর সবগুলো বানানে কি হবে, মূর্ধন্য ন হবে। ঠিক আছে? পরীক্ষণ, পর্যবেক্ষণ, এই যতগুলো ওয়ার্ড আমি লিখলাম বা শব্দ এখানে ব্যবহার করে উদাহরণগুলো দেখালাম, এর প্রত্যেকটা শব্দই বিভিন্ন পরীক্ষায় কয়েক শতবার করে আসছে এই বানানগুলো, এবং এতবার আসলেও আমরা এগুলোতে প্রায়ই ঝামেলায় পড়ে যাই। সবাই আশা করি এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হতে পেরেছেন। এটা যদি পুরোপুরি ক্লিয়ার হতে পারেন তাহলে আমরা দ্বিতীয় নিয়মটা দেখব। দ্বিতীয় নিয়মটা আরও ইন্টারেস্টিং, বুঝতে পেরেছেন? সেটা কেমন একটু খেয়াল করুন। আমরা বলেছিলাম যে বাংলায় প্রভাব সৃষ্টিকারী বর্ণ কয়টা বলেছিলাম, বলেছিলাম হচ্ছে এই 7টা হলে প্রভাব সৃষ্টিকারী বর্ণ। ঠিক আছে? এর প্রভাবে তার ইমিডিয়েট পরে যে ন আসবে সেই ন কি হয়ে যাবে, মূর্ধন্য ন। কিন্তু কথা হচ্ছে ইমিডিয়েট পরে না এসে যদি এটা অন্য কোনো বর্ণ আসে এর মাঝে আর তারপরে যদি ন হয় তাহলে সেই ন কি মূর্ধন্য হবে? তাহলে সেটা মূর্ধন্য হবে না। এইটা একটু ভালো করে মাথায় রাখতে হবে। আমরা কয়েকটা উদাহরণ দেখলে বিষয়টা একদম পুরোপুরি পানির মতো ক্লিয়ার হয়ে যেতে পারবো। যেমন দেখুন, আমি একটা শব্দ লিখলাম এরকম অর্জন। আপনি বলুন তো অর্জন বানানে নটা কি মূর্ধন্য হবে? এখানে যদিও রেফ আছে, যেমন খেয়াল করুন আমরা এটাকে বিশ্লেষণ করলে কি পাই, অ যোগ রেফ যোগ জ যোগ ন, তাই না? এবার একটু খেয়াল করুন তো এখানে আছে কি, রেফ আছে আবার ন আছে। কথা হচ্ছে এই রেফের পরবর্তীতে ন আছে নাকি মাঝে অন্য বর্ণ আছে? মাঝে কিন্তু অন্য বর্ণ আছে। অন্য বর্ণ থাকার কারণে এই রেফের প্রভাবটা নয়ের উপরে পড়তে পারে না। যেহেতু এটা নয়ের উপরে পড়তে পারে নাই তাই এই নটা আর মূর্ধন্য ন হবে না, এটা দন্তন্য হবে। সবাই আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ঠিক একই রকমভাবে তার মানে এই রেফটা, এই বর্গীয় জটা রেফের প্রভাব নয়ের উপরে পড়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছে। অর্থাৎ অন্য বর্ণ থাকলে সেই বর্ণগুলো, এই বর্ণগুলোর প্রভাব নয়ের উপরে পড়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। তাই পরবর্তী নটার কখনোই মূর্ধন্য ন হয় না। আশা করি এটুকু বুঝতে পেরেছেন, এটুকু বুঝেন। আরও একটা উদাহরণ দেখেন, আমি আরেকটা উদাহরণ লিখতে পারি এরকম গর্জন, বর্জন, তর্জনী, এরকম শব্দগুলো যে আছে। দেখুন এখানে গ আছে, বিশ্লেষণ করলে আমরা পাবো গ আছে, রেফ আছে, বর্গীয় জ আছে এবং ন আছে, দন্ত ন। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে রেফ আছে তারপর নটা মূর্ধন্য ন কেন হবে না? কারণ রেফের প্রভাব নয়ের উপরে পড়তে পারে না। নয়ের উপরে যখন পড়তে পারবে না, কার কারণে? জয়ের কারণে
তাই এই নটা আর মূর্ধন্য হবে না, মাঝে অন্য বর্ণ এসে রেফের প্রভাব নয়ের উপর পড়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছে। বিষয়টা আমি আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। এবার একটু খেয়াল করুন, তার মানে অন্য বর্ণ থাকলে আর সেই প্রভাবটা পড়তে পারে না। এখন আপনি একটু খেয়াল করুন, আরেকটা বানান দেখুন তো, আমি এখানে আরেকটা শব্দ লিখলাম এইরকম, পার্বণ। খেয়াল করছেন? আপনি কি জানেন পার্বণ বানানে কোন ন? পার্বণ বানানে কিন্তু মূর্ধন্য ন। এটুকু আপনাকে মাথায় রাখতে হবে। এটাকে বিশ্লেষণ করে আমি আপনাকে দেখাই। প আছে, হসন্ত আছে, আ আছে, রেফ আছে, ব আছে এবং মূর্ধন্য ন। এখন আপনি আমাকে প্রশ্নের উত্তর দিন, এখানে রেফ আর ন কি পাশাপাশি নাকি মাঝে অন্য বর্ণ আছে? অবশ্যই মাঝে কিন্তু অন্য বর্ণ আছে, তারপরেও এই রেফের প্রভাব নয়ের উপরে পড়ে গিয়েছে এবং নটা মূর্ধন্য ন হয়েছে। কথা হচ্ছে তাহলে কি এই ব রেফের প্রভাব নয়ের উপরে পড়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারেনি? না, পারেনি। তার মানে হচ্ছে এইরকম কিছু বর্ণ আছে যে সমস্ত বর্ণগুলো এই রেফ তার মানে এমন কিছু বর্ণ আছে যেই বর্ণগুলো এই রেফ, র, রফলা, রি, রিকার, মূর্ধন্যস্ব এবং ক্ষীয় এর প্রভাব পরবর্তী নয়ের উপরে পড়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে না। সেগুলো কি একটু জানা দরকার। সেগুলোর সংখ্যা হচ্ছে 25টি বর্ণ। কতটি বর্ণ বলুন তো? 25টি বর্ণ। সেই 25টি বর্ণ নিয়ে আমরা এখন আলোচনায় দেখে ফেলবো, তাহলে আপনার জন্য বিষয়টা একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। সেই 25টি বর্ণ কি একটু খেয়াল করুন। যদি এই বর্ণগুলোর পরে স্বরবর্ণের কোনো বর্ণ আসে, এবার আপনি বলুন তো ভাই স্বরবর্ণ কয়টি? স্বরবর্ণ হচ্ছে 11টি। অথবা ক বর্গীয় কয়েকটি বর্ণ আছে। ক বর্গীয় বর্ণ কয়টি? 5টি। আচ্ছা, অথবা প বর্গীয় বর্ণ। প বর্গীয় বর্ণ কয়টি আপনি বলুন তো? প বর্গীয় বর্ণ হচ্ছে 5টি। আচ্ছা, তাহলে কয়টা বর্ণ হলো? 11টা, আর এই 5টা 16টি, আর এই 5টা কয়টা হলো? 21টি। আরও 4টা বর্ণ আছে। সেই 4টা বর্ণ কি? অন্ত, জ, অন্তস্থ অ, হ অথবা অনুস্বর। এরা কেউ বাধা দিতে পারে না। মনে রাখতে হবে বিষয়টা। এই বিষয়টা ভালো করে বোঝেন। এই জায়গায় আপনারা ঝামেলা করেন, প্রচুর ঝামেলা করেন। কি ঝামেলা করেন জানেন? আপনারা মনে করেন যে এগুলো প্রভাব সৃষ্টিকারী বর্ণ। না রে ভাই, এগুলো প্রভাব সৃষ্টিকারী বর্ণ না। প্রভাব সৃষ্টিকারী বর্ণ বাংলায় মাত্র এই 7টি। এর প্রভাবেই 9টা মূর্ধন্য হয়। কথা হচ্ছে এই বর্ণগুলো বাধা সৃষ্টি করতে পারে না, তাই এগুলোর প্রভাবটা 9-এর উপরে পড়ে। এদের প্রভাবে 9টা মূর্ধন্য হয় না। গোলাপি কালারে যে বর্ণগুলো লিখছিস সেগুলোর বানানে 9টা মূর্ধন্য হয় না, সেগুলোর প্রভাবটা কোত্থেকে আসে? এই বর্ণগুলো থেকে আসে। এবার একটু খেয়াল করুন, আমরা কয়েকটা উদাহরণ দেখলে বিষয়টা একদম পুরোপুরি পানির মতো ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। যেমন দেখুন, আমরা ওই সময় একটা শব্দ দেখিয়েছিলাম এরকম, এই পার্বণ যে আছে, পার্বণের বানানে 9টা মূর্ধন্য ন হবে নাকি দন্তন্য হবে? আমরা বিশ্লেষণ করি দেখি। প আছে, হসন্ত, আ আছে, তারপরে কি আছে? রেফ আছে, ব আছে এবং 9টা মূর্ধন্য ন আছে, তাই না? এখন আপনি একটু খেয়াল করুন তো, এখানে 9টা মূর্ধন্য ন হয়েছে কার প্রভাবে? বয়ের প্রভাবে। ব কিন্তু একটা প বর্গীয় বর্ণ। তার মানে আপনি কি বলবেন বয়ের প্রভাবে 9টা মূর্ধন্য হয়েছে? না ভাই, এরা কেউ কিন্তু প্রভাব দিতে পারে না। কার প্রভাবে হয়েছে? এই রেফের প্রভাবে 9টা মূর্ধন্য হয়েছে। কিন্তু কথা হচ্ছে এই ব বাধা সৃষ্টি করতে পারে নাই। ব বাধা সৃষ্টি করতে পারে নাই। আরও খেয়াল করুন, আমরা একদম প্রথম উদাহরণে এর প্রথম রুলসটাই এই উদাহরণটা দেখেছিলাম, প্রাণ, তাই না? এই প্রাণ শব্দটাকে বিশ্লেষণ করলে আমরা এরকম পাই, প যোগ রফলা যোগ আ যোগ মূর্ধন্য ন। এবার একটু খেয়াল করুন তো, এই যে বর্ণটা আমরা লিখছি, এখানে এই রফলার প্রভাবে 9টা কি হয়েছে? মূর্ধন্য ন হয়েছে। এই যে আটা যে আছে, আ বাধা সৃষ্টি করতে পারে নাই। কেন বাধা সৃষ্টি করতে পারে নাই যদি প্রশ্ন করি, তবে উত্তর কি হবে? কারণ হচ্ছে এই আ একটা স্বরবর্ণ, আর আমরা জানি স্বরবর্ণ এই বর্ণগুলোর প্রভাব 9-এর উপরে পড়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে না। তাই 9টা কি হয়ে যায়? মূর্ধন্য ন হয়ে যায়। আমরা কয়েকটা একটু কঠিন শব্দ দেখব, তাহলে বিষয়টা একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যেতে পারবে ইনশাল্লাহ। এই শব্দটার বানান আমরা প্রায় দেখি। আমি যদি প্রশ্ন করি, বলুন তো গ্রামীণ বানানে 9টা মূর্ধন্য হয়েছে কার প্রভাবে?
আপনি কি দীর্ঘই বলবেন, ম বলবেন, আ বলবেন? না 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 না, এটাকে বিশ্লেষণ করলে আমরা এরকম পাবো, গ যোগ রফলা যোগ আ যোগ ম যোগ দীর্ঘই যোগ ন। এবার একটু খেয়াল করুন তো, এই যে বর্ণগুলো যে আছে এখানে নটা মূর্ধন্য হয়েছে কিন্তু এই রফলার প্রভাবে। এখন কথা হচ্ছে রফলা আর ন কি খুব কাছাকাছি নাকি অনেক দূরে? অনেক দূরে, কিন্তু তারপরও এই রফলার প্রভাব নয়ের উপরে পড়ছে, কারণ মাঝে যারা আসছে তারা কেউ বাধা দিতে পারে না। এবার দেখুন তো, আ কি বাধা দিতে পারে? না। আ কেন বাধা দিতে পারে না? আ একটা স্বরবর্ণ। ম কি বাধা দিতে পারে? না। ম একটা কেন কি পবর্গীয় বর্ণ। দীর্ঘই কি বাধা দিতে পারে? না। কেন? কারণ দীর্ঘই একটা স্বরবর্ণ। স্বরবর্ণ বাধা দিতে পারে না, কবর্গীয় বর্ণ বাধা দিতে পারে না। আশা করি এই বিষয়টা সবাই পুরোপুরি ক্লিয়ার হতে পেরেছেন। আরও কিছু শব্দ আপনি চাইলে দেখে নিতে পারেন। আমরা আরেকটা উদাহরণ দেখছি, দেখুন খেয়াল করুন। আমি একটা শব্দ লিখলাম হচ্ছে পরিবহন। এই পরিবহন বানানটা নিয়ে আমরা প্রায় ঝামেলায় পড়ি। পরিবহন শব্দটাকে বিশ্লেষণ করলে আমরা কি পাই? প যোগ র যোগ রস্বই যোগ ব যোগ হ যোগ মূর্ধন্য ন। এবার আপনি বলুন তো, এখানে নটা মূর্ধন্য ন হয়েছে কার প্রভাবে? এই র এর প্রভাবে। এই র আর ন কি পাশাপাশি নাকি অনেক দূরে? অনেক দূরে। তারপরও র এর প্রভাব নয়ের উপরে পড়েছে, কারণ এখানে মাঝে কি আছে? রস্বই, বাধা সৃষ্টি করতে পারে না, কারণ কি? স্বরবর্ণ। আবার এখানে কি আছে? ব। এই বও কিন্তু এই র এর প্রভাব নয়ের উপরে পড়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে না, কারণ ব একটা কি? পবর্গীয় বর্ণ। এরপর আছে হ। এই হ কিন্তু র এর প্রভাব নয়ের উপরে পড়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে না। কেন পারে না? কারণ হচ্ছে এই জায়গায় আমরা যে লিখেছি জয় হং, এই জয় হং এর মধ্যে কিন্তু হ আছে, তার মানে হচ্ছে এগুলো বাধা সৃষ্টি করতে পারে না। আশা করি মূর্ধন্য ন সংক্রান্ত প্রথম পর্বের আজকের এই ক্লাসটা যারা দেখেছেন তারা মূর্ধন্য ন ব্যবহারের ক্ষেত্রে যত রুলস আছে সবগুলো রুলস বা প্রবলেমের প্রায় 90% সমাধান করে ফেলতে পারবেন। আমরা নত্যবিধানের দ্বিতীয় পর্বে ক্লাসটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।